সবার সামনে বিক্রম দেবের মুখোশ খুলে দিয়ে উচিত শিক্ষা দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণী মৌলিকে বলে, দেখো মৌলি, এখনো সময় আছে, তুমি কিছু জানলে তুমি বলে দাও। তখন মৌলি বলে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তাই তো? দেখেছো মম, সব কিছুতে আমাকে ফাঁসানোর চেষ্টা করে এই বাণী। আমি না এই বাণীর জ্বালায় আর আর থাকতে পারছি না। তখনই ঈশানী বলে, আচ্ছা বাণী, আমি তোমাকে বলছি, কোনো কিছু প্রমাণ ছাড়া বলবে না। তখন বাণী কিছু বলতে গেলে দাদু বলে, নিজেদের মধ্যে ঝামেলা বন্ধ করো না, কোনো উপায় আছে কিনা সেটা বলো। তখন পিনাকি বলে, এখন আর আমাদের হাতে কিছু নেই। তখন সাথী বলে, কি বলছো পিনাকি দা, এবার কিছু একটা তো করতে হবে, না হলে এই বাড়িটা আমাদের মাথার উপর থেকে চলে যাবে। না না, আমরা কোথায় যাব? তখন শ্যামলী বলে, আবার এই বাড়ি আমাদের মাথার উপর থেকে চলে যাবে? যেখানেই যাই ছাদটা চলে যায়, আবার কি তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াবো? তখন আর্য বলে, সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু। তখন নমিতা বলে, দেখুন, আপনাদেরকে একটা কথা বলছি, হ্যাঁ, এই বাড়িটা যদি আপনাদের ছেড়ে দিতেও হয়, তবে আমাদের কিন্তু একটা নিজস্ব বাসস্থান আছে। হ্যাঁ, ছোট হলেও আমাদের একটা ছোট্ট বাড়ি আছে। তখনই মৌলি বলে ওঠে, তাহলে সেখানে চলে যাচ্ছেন না কেন? এ বাড়িতে কেন আছেন? তখন নয়নতারা বলে, দিদি ভাই, তুমি এরকম ভাবে কেন কথা বলছো? তখন নতুন নকুল বলে, তুমি যেইভাবে কথা বলছো না, তোমারও কিন্তু ওই বস্তিতেই জায়গা হবে মৌলি। আমি দেখতে পাচ্ছি, খুব শীঘ্রই তোমাকে বস্তিতে গিয়ে থাকতে হবে। তবে নমিতা তোমাকে থাকতে দেবে কিনা আমি জানি না। তখন মৌলি বলে, দেখুন, আপনি আমার সঙ্গে এইভাবে একদম কথা বলবেন না। তখনই সেখানে চলে আসে তানিয়া, আর এসেই বলে, মা, আমাদেরকে এবারেও ছেড়ে চলে যেতে হবে? আমার মায়ের না কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো বাড়িই থাকলো না। আগে সেই গ্রামে থাকতাম, সেই বাড়িও ছেড়ে আসতে হয়েছে। তারপরে ওই গেস্ট হাউস, সেটাও ছেড়ে এই বড় বাড়িতে এসেছি, এখন বড় বাড়িও ছেড়ে দিতে হবে? তখনই বাণী বলে, না, এটা শুধুমাত্র ইট নয়, এটা এ বাড়ির ভিত। এটা আমি কিছুতেই শেষ হতে দেব না, এ বাড়ির আমি কিছু হতে দেব না। ওইদিকে নয়নতারা মৌলিকে বলে, দিদি ভাই, আজ পর্যন্ত বাণী যা যা আমাদের ব্যাপারে বলেছে না, সব সত্যি বলেছে, সব সন্দেহ সত্যি করেছে। তখন মৌলি বলে, কি বলছো গ্র্যান্ড মামি? তখনই নয়নতারা বলে, হ্যাঁ, বাণী সবাইকে রেখে তোমাকে সন্দেহ করছে কেন? তখন তো মৌলি ভয় পেয়ে যায়। ওইদিকে বাণী, নয়নতারা, ঈশানী সহ সবাই বসে আছে। তখন দাদুও। তখনই দেখা যাবে ব্যাংকের ম্যানেজার আসে। তখন বাণী বলে, দেখুন স্যার, প্লিজ, বাড়িতে বয়স্ক লোকজন আছে, আপনি একটু দেখুন না নিলামটা যদি কোনোভাবে আটকানো যায়। তখন অনিরুদ্ধ ওনার অনুরোধ করে। তখন সে ম্যানেজার বলে, দেখুন, আপনাদেরকে তো কালকে যা বলার আমি বলে দিয়েছি। আমার হাতে কিছু নেই, আমার হাতে কিছু থাকলে আপনাদের জন্য আমি করতে পারতাম। এখন এই সম্পত্তি ব্যাংকের, এখন ব্যাংক নিলাম করা ছাড়া টাকা উদ্ধার কি করে করবে? তাই আপনাদের প্লিজ, আমি কোনো রকম ভাবে হেল্প করতে পারছি না। তখন ঈশানীও হাত জোড় করে। তখন সাথী বলে, প্লিজ, আপনার কাছে অনুরোধ করছি, দেখুন না, একটু যদি কিছু করা যায়। আমরা তো লোনটা নেইনি, বললাম তো। তখনই সেখানে উৎপল চলে আসে। তখন উকিলবাবু এসেই বলে, লোন নেননি, এমনি এমনি কি আর কিছু হয়ে গেছে নাকি? তখন বাণী বলে, বাহ, আপনিও আছেন, তাহলে তো হয়েই গেল, 16 কলা পূর্ণ হয়ে গেল। তারপরে দেখা যাবে সেখানে নিলাম শুরু হয়ে যায়। এদিকে উকিলবাবু, উৎপল নিলাম শুরু করে আর বলে, আজকে রায় অ্যান্ড চ্যাটার্জি বাড়ি নিলাম হবে। তখনই দাদু বলে, এই বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে, কি বলবো আমি, আমি যেগুলো সহ্য করতে পারছি না। তখন ঈশানী বলে, বাবা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে আর তাপসদা তো ব্যাংকের দুয়ারে দুয়ারে খুঁজছে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওদিকে শ্যামলী বলে, এই বাড়িটাও আমাদের ছেড়ে দিতে হবে? আমি তো ভাবতেই পারছি না। তখনই নয়নতারা বলে, এই যে বাণী আর অনিরুদ্ধ এত বড় বড় কথা বললো, কারণ নাকি কিছু হতে দেবে না। এখন সে ভরসা করে দেখলে তো কিছু হলো নাকি, সেই তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন বিক্রমদেব চলে আসে আর এসে বলে, কি আপনারা ঠিক আছেন তো মাসিমা? তখন নয়নতারা বলে, আপনি চলে এসেছেন তাহলে? তখন অনিরুদ্ধ বিক্রমদেবের দিকে এগিয়ে গেলেই কুয়াশা বলে, একদম না, স্যারের দিকে এগিয়ে যাওয়া যাবে না। তখন বিক্রমদেব বলে, শোনো, এই বাড়িটা না আমার হবে, তাই এই বাড়িটা তোমাদের নেই। তখন বাণী বলে, এই সব কিছু আপনি করেছেন, এই সব কিছু আপনার চক্রান্ত, আপনার না কোনোদিনও ভালো হবে না। আপনি আমাদের কাছ থেকে আমাদের বাড়ি কিছুতেই কেড়ে নিতে পারবেন না। তখন বিক্রমদেব বলে, শুধু বড় বড় কথা, কিচ্ছু করতে পারবেন না। একদিনে বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমার সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। তখন দাদু বলে, মিথ্যে কথা বলছো তুমি, তুমি বিশ্বাসঘাতক ছিলে, তাই তোমাকে কোম্পানি থেকে বের করে দিতে বাধ্য হয়েছিলাম। তখন বিক্রমদেব বলে, এখন তো সেই কোম্পানিও আমার, আপনারা কিচ্ছু রইলো না। তখন অনিরুদ্ধ বলে, বিক্রমদেব, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, আমরা কিন্তু আমাদের প্রতিশোধ নেবই, এইভাবে মানুষকে পথে বসানোটা একদম ঠিক হবে না, একদম না। তখন বিক্রমদেব বলে, শোনো অনিরুদ্ধ,
ব্যবসাতে না এগুলো চলে না, এ বিবেক, এসব কিচ্ছু চলে না। তখন বাণী তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে সাথীকে বিক্রমদেব বলে, কি সাথী, আমার ব্যাপারে বলনি? তখন সাথী বলে, তোমার ব্যাপারে কি বলবো বলো তো? ওই নোংরা ঘাটলে তো আমাকে সবটাই বলতে হয়। তাহলে তোমার নোংরাটাও তো সবার সামনে চলে আসবে, তাই না? তাহলে সেগুলো না জানাই ভালো। ওইদিকে তখনই উৎপল আসে। তখন বিক্রমদেব নাটক করে আর বলে, কি উৎপল, তুমি এখানে আছো? তখন উৎপল বলে, হ্যাঁ, ব্যাংকের ব্যাপার, আমাকে তো থাকতেই হবে। তারপর ওরা ভিতরে চলে গেলেই অনিরুদ্ধ বাণী বলে, সবকিছু নাটক করছে। ওইদিকে মৌলী বিক্রমদেবকে বলে, কি, আমার পাওনাটা আমি ঠিকঠাক মতো পাবো তো? এই বাড়ি থেকে সবাইকে বেরিয়ে যেতে হলে আমি কোথায় থাকবো? তখন বিক্রমদেব বলে, তোমার থাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখন মৌলী বলে, আমার টাকা আমি পেয়ে যাবো তো? কোনো সমস্যা হবে না তো? তখন বিক্রমদেব বলে, তুমি না শুধু ঘ্যান ঘ্যান করো, এই জন্যই তোমাকে সবাই বোকা বানায়, তাই তো? এই বলে বিক্রমদেব চলে গেলে তখনই নয়নতারা মৌলিকে এসে বলে, কি দিদি ভাই, কত টাকায় রফা দফা হলো? তখন মৌলি বলে, মানে? তখন নয়নতারা বলে, না, তুমি একা একা এসে কথা বলছো, তারপরেই সবাইকে জেলে নিয়ে গেল, তোমাকে নিল না, আবার এখন আবার এসে ডিল করছো, সেজন্যই বলছিলাম আর কি। তখন মৌলি বলে, কি যে বলো না গ্র্যান্ড মামি, ওরকম কিছুই না, আমি শুধু বলছিলাম যে বাড়িটা প্লিজ নিলাম করবেন না, তাহলে আমরা কোথায় যাব? তখন নয়নতারা বলে, শোনো, তুমি না একদম চালাকি করার চেষ্টা করবে না। এ বাড়িতে এসে এনে তোমাকে আমি রেখেছিলাম, তোমার ভাগ্য আমি লিখেছিলাম, এবারও তোমার ভাগ্য আমি লিখবো। ওইদিকে ঈশানীকে রান্নাঘরেও ঢুকতে দিচ্ছে না কুয়াশা আর ব্যাংকের লোক। তখন ঈশানী বলে, এসব কি শুরু করেছো বলো তো? বাবা অসুস্থ, ওনাকে ওষুধ খাওয়াতে হবে, কিছু না বানালে ওষুধ খাওয়াবো কি করে? তখন বাণী বলে, আপনারা কি শুরু করেছেন বলুন তো? তখন কুয়াশা বলে, এটা কোর্টের অর্ডার, তোমাদের এখানে আর কিচ্ছু নেই, এগুলো সব এখন ব্যাংকের। তখনই পুলিশ অফিসারকে দেখে বাণী বলে, দেখুন অফিসার, আমাদের উপর কি অবস্থা করছে, আপনারা তো আইনের লোক। তখনই লোকটা বলে, পুলিশ অফিসার বলে, দেখুন ম্যাডাম, ওনারা যা করছে আইন অনুযায়ী করছে। তখন বাণী বলে, আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে। তারপরে ঈশানী কোনো মতেই দাদুকে একটা ওষুধ খাইয়ে দেয়, বিস্কিট খাইয়ে। ওইদিকে নিলাম শুরু হয়ে যায়। তখন 10 কোটি টাকা থেকেই নিলাম শুরু হয়। তারপরে একজন 12 কোটি বললেই ওইদিকে বিক্রম দেব মুহূর্তের মধ্যেই 15 কোটি টাকা বলে। যা শুনে কুয়াশার চোখ একদম কপালে উঠে যায় আর বলে, 15 কোটি টাকা আছে তার মানে ওনার কাছে? এত টাকার মালিক উনি? তারপরে দেখা যাবে একে একে 16 কোটি টাকা বলে আরেকজন। তারপরেই 20 কোটি টাকায় বিক্রম দেব এই রায়ন চ্যাটার্জি বাড়িটা কিনে নেয়। তখন বাণী তাকিয়ে তাকিয়ে শুধু দেখতে থাকে, কিছুই করতে পারে না। ওইদিকে বিক্রম দেব ভীষণ খুশি। তারপর ব্যাংকের ম্যানেজার বলে, এই বাড়ির মালিক হলো বিক্রম দেব। তখন তো নিলাম শেষ হয়ে যায়। তারপর সবাই চলে গেলেই ওইদিকে বিক্রম দেব উকিল আর ম্যানেজারের সঙ্গে কথা বলে। তখন উৎপলকে বলে, উৎপল, তুমি কোর্টে তেমন কোনো কিছু না করতে পারলেও এবার কিন্তু কাজটা ঠিক করে করেছো। তখন কুয়াশা বলে, স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? না, 20 কোটি টাকা দিয়ে এই বাড়ি না কিনে তো আপনি সুইজারল্যান্ডে একটা বাড়ি কিনতে পারতেন। তখন বিক্রমদেব বলে, হ্যাঁ, কথাটা তুমি ভুল বলনি, কিন্তু এই বাড়িটা না কিনলে প্রতিশোধটা নিতাম কি করে? তখনই দাদু বলে, বিক্রম দেব, তোমার মোটেও ভালো হবে না, তুমি আমাদের এই বয়সে বাড়ি ছাড়া করছো, এই বাড়ি থেকে বের করে দিচ্ছ তো, তোমার মোটেও ভালো হবে না। তখন বিক্রম দেব বলে, দেখুন, বয়স হয়েছে তো, এরকম উত্তেজিত হবেন না, তাহলে সমস্যা হবে, চলে যান, বাড়ি থেকে এখনই বেরিয়ে যান। ওইদিকে ব্যাংকের ম্যানেজার আর উৎপল তো ভীষণ খুশি। তখন ব্যাংকের ম্যানেজার বলে, স্যার, ডিলটা শুধু দেখবেন। তখন বিক্রম দেব বলে, দেখুন, গাড়ির মধ্যে বিটকেস রাখা আছে, চিন্তা করবেন না। তখন তো ওরা খুশি হয়ে সেখান থেকে চলে গেলেই বাণী বলে, আগে থেকে ওদের মধ্যে ডিল করা ছিল, সে তো আমরা আগেই জানতাম। তখন শ্যামলী কাঁদতে থাকে আর বলে, এই বাড়ি থেকে আমাদেরকে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, কিছুই তো বুঝতে পারছি না। তখন দেখা যাবে দাদু উত্তেজিত হয়ে যায় আর বলে, না, এই বাড়ি আমাদের, এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। তখন বিক্রম দেবের লোকজন চলে আসে। তখন বিক্রম দেব অফিসারকে বলে, দেখুন অফিসার, আপনাদের সামনে এরকম ভাবে বেআইনি কথাবার্তা বলছে আর আপনারা কিছু বলবেন না? তখন নয়নতারা তাকিয়ে থাকে। ওইদিকে ঈশানী বলে, আপনি কি চান বলুন তো? তখন বিক্রমদেব বলে, কি চাইবো? বললাম তো যে আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান। তখন সাথী বলে, তোমার না কোনোদিনও ভালো হবে না, তুমি যা মানুষ না, তোমার যে কি হবে তুমি নিজেও ভাবতে পারছো না। তখন বিক্রমদেব হাসে আর বলে, সাথী, এসব কথা বলো না। তখন সাথী বলে, কি বলবো? শুধুমাত্র তোমার কার্যসিদ্ধি করতে পারোনি বলে আজকে আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছ। তখন ঈশানী বলে, সাথী চুপ করো না। তখনই দেখা যাবে মৌলি বলে, আচ্ছা, এত অপমান সহ্য করার দরকার আছে, চলো না আমরা বেরিয়ে যাই। তখন বাণী বলে, না, এই বাড়িটা আমাদের, আর আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না। তখন বিক্রমদেব বলে,
শুনুন, একদম এত বড় বড় কথা না আমি সহ্য করতে পারবো না। আর এখানে না আর বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না। এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে। এই বাড়িটা খালি করতে হবে, কারণ এই বাড়িটা আমি ভেঙে ফেলবো। ভেঙে একটা শপিং মল বানাবো। তখনই দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেই সবাই উত্তেজিত হয়ে পড়ে। তখন বিক্রম দেব বলে, দেখুন, আপনি কখন সুস্থ হবেন ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে আপনাদের থাকতে দেওয়া যাবে না। অ্যাম্বুলেন্স খবর দিয়ে দিয়েছি, অ্যাম্বুলেন্স আসবে, এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে। দয়া করে এখান থেকে বেরিয়ে যাবেন। তখন দাদু বলে, বিক্রম, তুমি এইভাবে প্রতিশোধ নেবে সেটা ভাবতে পারিনি। তখন নয়নতারা বলে, ওদের কথা কারো কথা শুনো না বাবা, তুমি আমাদের কথা ভাবো। আমরা দুজন বয়স্ক মানুষ, এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও যদি মরে যাই তখন তো তোমার হাই লাগবে, তাই না? তাই আমি তোমাকে বলছি, আমাদেরকে একটু থাকতে দাও না। আমরা নিচতলা একটা কোণে থেকে যাব, তুমি বরং দোতলাটা পুরোটা নিয়ে থাকো, আমাদের কোনো সমস্যা নেই। তখন দাদু বলে, নয়ন, তুমি এইভাবে ওদিকে হাত জোড় করে কোনো কোনো রকম কোনো কিছু চাইবে না। তখন নয়নতারা বলে, চুপ করো না, আমি কথা বলছি তো। তখন শ্যামলী বলে, হ্যাঁ দাদা, আপনি একটু আমাদের কথা শুনে অন্তত আমাদেরকে থাকতে দিন। তখন বিক্রম বলে, বেশ, আমি এখানে আপনাদেরকে থাকতে দিতেই পারি, সবাইকে থাকতে দিতে পারি, তবে একটা শর্তে। তখন তো শর্তের কথা শুনে চমকে যায় সবাই। তখন বাণী বলে, কি শর্ত? তখন ঈশানী বলে, শুনি আপনার কি শর্ত। তখন বিক্রম চ্যাটার্জি বলে, সবাই থাকতে পারবে, কিন্তু আমার কাজের লোক হয়ে। তখন বাণী বলে, কেমন কাজের লোক? তখন বিক্রম বলে, এই যে, আমার পায়ের তলায় সবাইকে থাকতে হবে। অনিরুদ্ধর আমার জুতা কালি করা, আমার জামা কাপড় ইস্ত্রি করা, এসব কাজ করতে হবে। আর বাণী যেহেতু রান্না ভালো করে, আমাকে রান্না করে খাওয়াবে, আর সাথী সঙ্গে হেল্প করবে। আর মৌলি আমার হাউসকিপার হিসেবে থাকবে। তখনই এই কথাগুলো শুনে সবাই চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।